উপদেষ্টা আসিফ মাহমুদ আবারও তিনি সমালোচনায়। তার একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এবং সর্বশেষ তাকে নিয়ে যে একটি রিপোর্ট আপনারা দেখেছেন প্রকাশিত হয়েছে বাংলা ভিশন টিভিতে, সেই রিপোর্টের পর আবারও তিনি ব্যাপকভাবে সমালোচনায় এসেছেন। শুধু যে তিনি সমালোচনায় এসেছেন তা নয়, তার ক্ষমতার অপব্যবহার করে তার বাবাও যে একজন সন্ত্রাসী হয়ে উঠছেন এবং তাদের বাসায় যেহেতু তিনি নির্বাচন করবেন আগামীতে, তাই তার বিরোধী পক্ষে এই ধরনের কথাগুলো সামনে নিয়ে আসছে। কিন্তু তথ্য প্রমাণ কি বলে, বাস্তবে অনগ্রাউন্ডে মাঠে কি হয়েছে আমরা একটু খোঁজার চেষ্টা করি। তার আগে দর্শক একটি কথা বলে নিই, আমার শারীরিক অসুস্থতার কারণে আমার ফ্লু এবং ঠান্ডা লেগেছে, বিধায় আমার কথাগুলো একটু ভারী ভারী মনে হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক। এই ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসলাম এই জন্য। যাই হোক, সেই আসিফ মাহমুদ সম্পর্কে আমি একটু যদি স্মরণ করি, তার আগের যে অপকর্মগুলো সেটা যদি একটু ফিরিস্তি দেওয়া যায়, একটু যদি এটার একটু সামনে আনা যায়। তার পিএস 311 কোটি টাকার দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত। শেখ হাসিনার পিয়ন না হয় 15 বছরে 400 কোটি টাকা বানিয়েছে, কিন্তু তার পিএস 10 মাসেই 311 কোটি টাকা। অবশেষে দুদক তার বিরুদ্ধে তদন্তে নামে এবং তদন্তে নেমে তারা সংশ্লিষ্টতা পায় দুর্নীতির, নিষেধাজ্ঞা জারি করে তার বিদেশ ভ্রমণের। অনেকেই বয়ান দেওয়ার চেষ্টা করছেন যে এটা পিএস দুর্নীতি করেছে, উপদেষ্টা দায়ী নয়। দেখুন, উপদেষ্টার সিগনেচার ছাড়া কোথাও কোনো অর্থ ছাড় হওয়ার কথা নয়, কিংবা কোনো ধরনের লেনদেন হওয়ার কথা নয়। পিএস কখনোই নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিতে পারে না। পিএস তার উপদেষ্টার বা মন্ত্রীর স্বাক্ষর নিয়ে সেখান থেকে অনুমোদন দিয়েই কোনো কিছুর জাস্ট অফিসিয়াল কাজগুলা করে থাকে। সেই উপদেষ্টা আসিফ সম্পর্কে বলতে গেলে কয়টা বলবো। তার বাবার লাইসেন্স করা, তার ক্ষমতার অপব্যবহার করে তার বাবা করেছিলেন, আপনারা জানেন, সেই টেন্ডার মানে ব্যবসা করার মানে কনস্ট্রাকশনের বিজনেস করেছিলেন। পরে তিনি বলেন সেটা ভুল বুঝাবুঝি এবং তারা সেই লাইসেন্সটাও আত্মসমর্পণ করেন। সেই আসিফ মাহমুদ নিজেই করেছেন অস্ত্রের লাইসেন্স 26 বছর বয়সে, আইন সেটা অ্যালাউ করে না। আর কেনই বা তার ব্যক্তিগত অস্ত্র লাগবে, যেখানে তিনি একজন মন্ত্রীর পদমর্যাদায় সব ধরনের রাষ্ট্রীয় প্রটোকল পেয়েই যাচ্ছেন। অপরাধ তার পিছু ছাড়েনি। তিনি সেনা প্রধানকে নিয়ে একটি অবনক্সাস, আনঅ্যাকসেপ্টেবল ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। বলেছিলেন সেনাপ্রধান নাকি ডক্টর ইউনূসকে কোনোভাবেই মেনে নিতে চাননি। আমি সেই তাদের ডিটেলস যাচ্ছি না দর্শক। এবং তিনি বলেছেন অবশেষে সেনাপ্রধান বুকে পাথর ছেপে উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছেন। সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, জনগণের মুখোমুখি করার চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। সেই আসিফ মাহমুদ গোপনে মিটিং করেছেন এনসিপির হত্যাকর্তাদের সাথে একটি হোটেলে গিয়ে, ভিডিও সহ সেটা বের হয়েছে মার্কেটে। সেই আসিফ মাহমুদ সরকারকে করেছেন সমালোচিত। এবং সেই আসিফ মাহমুদের আরেকটি ঘটনা আমি আসবো, সেই ঘটনায় দর্শক, সেই স্কুল শিক্ষক বলছেন যে বাবা, কুপুত্র হয় কিন্তু কুমাতা হয় না। সেই শিক্ষারানী শিক্ষক হচ্ছেন আসিফ মাহমুদের সরাসরি শিক্ষক। আমি আসছি দর্শক আমার পরবর্তী আলোচনায় সেই বিষয়টাতে। সেই আসিফ মাহমুদ সমালোচনা যার পিছুই চড়ছে না, অপরাধ যার পিছু চড়ছে না, মাফিয়া হয়ে ওঠা যার পিছন থেকে যাচ্ছে না, সেই আসিফ মাহমুদের বাবাই এবার হয়ে গেলেন আরেকজন সন্ত্রাসী। সেটা কিভাবে আমরা একটু খোঁজার চেষ্টা করি দর্শক। আসিফ মাহমুদের বাবা স্কুলেরই শিক্ষক ছিলেন, একই স্কুলেরই। সেই আসিফ মাহমুদের বাবার সন্ত্রাসী কার্যক্রমের আমি 2টা বা 3টা ঘটনা ব্যাখ্যা করবো দর্শক। অনেকগুলা ঘটনা আছে। আমরা এই রিপোর্ট থেকে প্রথমেই যদি বলি, একজন মাদক ব্যবসায়ীকে আপনারা দেখেছেন অপবাদ দিয়ে মা, পুত্র এবং কন্যাকে কি বিভৎস মধ্যযুগীয় বর্বরতায় পাথর দিয়ে থেতলিয়ে হত্যা
হত্যা করা হয়েছে নির্মমভাবে, পৈশাচিকভাবে। সেই আসিফ মাহমুদের বাবার সহযোগী সেই যে ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামী লীগের এমপি, ওইখানে খুব সম্ভবত হারুন ছিলেন, যিনি ইউসুফ আবদুল্লাহ হারুন সম্ভবত, তার সমর্থনপুষ্ট যে ইউনিয়ন চেয়ারম্যান, তাদের সন্ত্রাসী বাহিনী কর্তৃক তাকে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ী হোক আর যেই অভিযোগ আনা হোক না কেন, মাদক ব্যবসায়ী হলে দেশের প্রচলিত আইনে পুলিশ দেখবে তার অপরাধকে। সেই হত্যাকারীদের ইন্ধনদাতা ইউনিয়ন চেয়ারম্যান ঘুরে বেড়ান আসিফ মাহমুদের বাবার সাথে, পথে ঘাটে, মাঠে ঘাটে, বাজারে দেখা যায় তাকে, কারণ তিনি যে উপদেষ্টার বাবার বন্ধু বলে। করতেন এক সময় আওয়ামী লীগ, এখন হয়েছেন এনসিপির নেতা। অপরাধ তার এখানেই শেষ হয়ে যায়নি আসিফ মাহমুদের বাবার। তিনি তার স্কুল শিক্ষিকা শিখা রানী, সম্ভবত ওনার নাম, শিখা রানীকে বিবস্ত্র করার চেষ্টা করেছেন, তাকে বরখাস্ত করেছেন স্কুল থেকে। তার বাবা বিল্লালের দীর্ঘদিনের সহকর্মী ছিলেন সেই শিখা রানী, তাকে পদত্যাগে বাধ্য করান। অভিযোগ ছিল 2012 সালে আসিফ মাহমুদের বাবা অর্থ চুরির অভিযোগে তিনি বহিষ্কৃত হন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি অভিযোগ করেন সেই চুরি যাওয়া অর্থের তদন্ত কাজে এই শিখা রানী সাক্ষী দিয়েছেন কিংবা সহযোগিতা করেছেন অপরাধকে বের করে আনার জন্য। তাই তাকে তিনি শায়েস্তা করেছেন। এখন তার ক্ষমতা আছে, ছেলে হয়েছে তার উপদেষ্টা। কি বিভৎসতা! শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে একজন শিক্ষক যেখানে নীতি নৈতিকতা শিক্ষা দেবেন, সেখানে আসিফ মাহমুদের বাবা হয়ে উঠছেন একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, একজন মাফিয়া। মাফিয়া তাহলে কে? আসিফ মাহমুদ নাকি তার বাবা, নাকি উভয়ই? আসছি আমার পরবর্তী আলোচনায়। দর্শক, আসিফের বাবার সেই টাকা চুরির ঘটনা তো গেল, তিনি হয়েছেন এখন সেই স্কুলেরই শিক্ষক, প্রধান শিক্ষক। আরেকজন আপনারা দেখেছেন সেই রিপোর্টটা অনেক লম্বা রিপোর্ট, দর্শক আপনারা দেখে নেবেন। আপনারা সাথে হয়তোবা সেই রিপোর্টটা নিয়ে বয়ান করতে পারেন। সেই যে টিভি চ্যানেলে প্রকাশ করা হয়েছে, সেই টিভি চ্যানেলটা ইশরাকের টিভি চ্যানেল, আপনারা জানেন, সেই কারণে হয়তোবা আপনাদের সন্দেহ থাকতে পারে। কিন্তু ইশরাক ওই চ্যানেলে যে রিপোর্টটা করা হয়েছে, সেই রিপোর্টটাতে তো তথ্য প্রমাণ সহ সাক্ষ্য নিয়ে এসে, শিকারণের সাক্ষ্য আনা হয়েছে। যেই এই মাছ ব্যবসায়ীর পুকুর থেকে গাছ কেটে আনা হচ্ছে, সেই গাছ কাটতে যাওয়ার সময় তার সন্ত্রাসী বাহিনীদেরকে যে নিয়ে গেছেন, সেই সচিত্র ভিডিও তো দিয়েছে। সেই পুকুর থেকে মাছ ধরে নিয়ে যান তিনি রাতের বেলা। সবই হয়েছে আসিফ মাহমুদের বাবার প্রয়োজনায়, তার বাবার ডিফেন্সে। রাষ্ট্র কি এতটাই অসহায়? আসছি যে কারণে আমি এই ভিডিওটা করছি দর্শক, কেন এত সমালোচনার পরেও এই আসিফ মাহমুদের মাফিয়া হয়ে ওঠা এবং আসিফ মাহমুদের বাবার একজন সন্ত্রাসী ক্ষমতাধর হয়ে ওঠা, সেটা শেখ হাসিনা ওয়াজেদের সময় আমরা দেখেছি অনেকেই মাফিয়া হয়েছেন, অপরাধ জগতের সম্রাট কিংবা সম্রাজ্ঞী বনেছেন। এখন কেন নতুন বন্দোবস্তে এই অপরাধ, সন্ত্রাসী, জঙ্গি কার্যক্রম আমাদেরকে দেখতে হবে? আসিফ মাহমুদের একের পর এক যখন অপরাধ বের হয়ে আসলো, সরকার সেক্ষেত্রে কেন নীরব? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের সবচেয়ে বেশি ক্ষতিকর যদি কোনো উপদেষ্টা থেকে থাকেন এবং যার দ্বারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি সমালোচিত, আলোচিত, বিতর্কিত হচ্ছেন, সেটি হচ্ছে এই উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা কি বিনয়ের সহিত প্রশ্ন করতে পারি, জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার সেই শিশু উপদেষ্টা বলেন অনেকে, শিশু কিনা আমি জানি না, 25 বছর বয়সের বেশি হলে অবশ্যই উপদেষ্টা হওয়ার আইনগত কোনো বাধা নেই। সেই উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনি কি সেই পদ থেকে সরাবেন? আমি বলতে পারি মনে হয় না। জনাব ইউনূস
তাদেরকে সরাবেন না, তাহলে তার কি কোনো দুরভিসন্ধি আছে? আপনি কি শেখ হাসিনা হয়ে উঠছেন? শেখ হাসিনার না হয় একটা রাজনৈতিক দুরভিসন্ধি থাকতে পারে তার দলকে টিকিয়ে রাখার জন্য। জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস, হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট? হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট? আপনি কি কোনো দল করছেন, নাকি আপনি এনসিপিকে, যেখানে আপনি ডিফেন্স দিচ্ছেন পুলিশ প্রশাসন দিয়ে, সেই এনসিপিকে আপনি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নিচ্ছেন আপনার নিজের রাজনৈতিক দল? আপনি ভয়ঙ্কর পথে হাঁটছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। সরি, আমি এভাবেই বলতে হচ্ছে। আপনি আপনার গুডউইল নষ্ট করছেন। এই যে এনসিপি টাঙ্গাইলে গেল, আপনারা দেখেছেন, সেই এনসিপি টাঙ্গাইলে গিয়ে সেই বিন্দুবাসী স্কুল সম্ভবত বা আরেকটা স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে আসলো এনসিপির মিটিংয়ে, একটি রাজনৈতিক দলের মিটিংয়ে স্কুল পড়ুয়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাচ্চাদের নিয়ে আসা হয় কোন আইনে? কে সেটা এলাও করে? কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? পুলিশ প্রোটোকল দেওয়া হচ্ছে রাজনৈতিক দলের মিটিংয়ে। এই রাষ্ট্রের কোটি কোটি টাকা, জনগণের ট্যাক্সের টাকা খরচ করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাদেরকে? জবাব কিন্তু আপনাদের জনতার আদালতে একদিন দিতেই হবে। এখন অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এনসিপি হয়ে গেছে অপরাধের উৎস, আর সরকার হচ্ছে সেই অপরাধীদের ডিফেন্ডার। একটার পর একটা এনসিপি অপরাধ করেই যাচ্ছে, আর তাদের নেতারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছেন। আমি শেষ করব এই কথা বলে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আপনার সম্মানের জায়গা থেকে সরে যাবেন না। আপনি অপরাধী যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। আমরা জানি আপনি বারবার বলেছেন আপনার নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্ররা, বাট বিয়ার ইন মাইন্ড, বিনয়ের সহিত বলছি জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, এরা আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলনের সম্মুখভাগে ছিল, এটা সত্য, কিন্তু আপনার নিয়োগকর্তা হচ্ছে এদেশের 18 কোটি মানুষ। আপনার নিয়োগকর্তা হচ্ছে এদেশের গণতন্ত্রকামী মানুষ, যারা 15 বছর ভোট দিতে পারেনি, গণতন্ত্রহীন একটি সমাজ ব্যবস্থায় ছিল। তারা গণতন্ত্রের জন্য উদ্গ্রীব হয়ে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক একটি সমাজ পাওয়ার জন্যই তারা আপনাকে ম্যান্ডেট দিয়েছে ক্ষমতায় বসার জন্য। আপনার ক্ষমতায় বসার, আপনার নিয়োগকর্তা এই এনসিপি নামের হাতে গোনা কিছু দুর্নীতিবাজ এবং যাদের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ আসছে, সেই অপরাধীরা নয়। আপনার নিয়োগকর্তা দেশের 18 কোটি মানুষ।